এক বনে টোনা তার 5 বউকে নিয়ে বসবাস করত। বড় বউ টুনির ছিল একটি মেয়ে, নাম ছিল তার টিং টিং। একদিন টোনা তার অফিসের কাজের জন্য শহরে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। কই গো তোমরা, কোথায় সবাই? এসো তো আমার ঘরে এসো। ঘরে আমার 5টা বউ, কিন্তু আমার দিকে কারো কোনো খেয়ালই নেই। কেন যে আমি 5টা বিয়ে করেছিলাম, হায় হায় রে, সর্বনাশ করেছি আমি। টোনার ডাক শুনে তার 5 বউ ঘরে চলে আসে। আর 5 বউকে দেখে টোনা বলে, আমি শহরে যাচ্ছি, বলো তোমাদের কি লাগবে? একে একে বলবে কিন্তু, সবাই একসাথে বললে আমার মনে থাকবে না সেটা। আর তোমরা 5 বউ একসাথে কথা বললে মনে হয় যেন মাছের বাজারে এসেছি। টোনার কথা শুনে টোনার ছোট বউ বিউটি পায়রা বলে, আরে সরো সরো, আমি আগে বলবো। আমি সব থেকে ছোট বউ, তাই টোনা আমাকে বেশি ভালোবাসে। তুমি আমার টোনা, আমি যা বলবো তুমি তাই শুনবে, তাই না গো টোনা? চুপ কর তো ছোট, আর ঢং করিস না। তোর ঢং দেখলে আমার পুরো গা পিত্তি একেবারে জ্বলে যায়। ওগো শোনো না, সবার বাসায় তো টিভি আছে, শুধু আমাদের বাসাতেই নেই। তাই তুমি শহর থেকে একটা টিভি কিনে নিয়ে আসবে, কেমন? এটা তুমি ঠিক বলেছো, আমি বাসায় একটা টিভি আনবো, আর সারাদিন তোমরা টিভি দেখবে, আর আমার কানটা একটু শান্তিতে থাকবে। তোমাদের বকবকানি তো আমার আর ভালো লাগে না। হায় উপরওয়ালা, কোন পাপের শাস্তি যে আমি ভোগ করছি এই 5টা বউকে বিয়ে করে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন থাকো, আমি তবে যাচ্ছি। এই কথা বলে টোনা শহরে চলে যায়। আর কাজ শেষে বাড়ি ফেরার সময় একটা টিভি কিনে আনে। পরদিন রাতে টোনা ঘুমিয়েছিল। এমন সময় 5 বউ টিভির ঘরে অনেক ঝগড়া করতে থাকে। সিনেমা আমি দেখবো, এই কাকলি দে বলছি রিমোটটা, আমাকে দে। আমি যখনই টিভি দেখতে আসি সেই সময় কি তোর রান্নার চ্যানেল দেখতে হবে বলতো? আজকে আমার জীবন চলে যায় যাক, তবু এই রিমোট আমি কাকে দেব না। জীবন যাবে, তবুও রিমোট ছাড়বো না। দেখছো না, আমি দই দিয়ে মাছ ভাজি করার রেসিপি দেখছি, তুমি কি সেটা দেখছো না? ওহ কাকলি, রাত 8টা বেজে গেল, রিমোটটা দে তো। আমার পছন্দের সিরিয়ালটা তো শেষ হয়ে যাচ্ছে। আজ বউ তার শাশুড়িকে ছাদ থেকে ফেলিয়ে দেবে। সিরিয়ালটা দেখতে না পেলে যে আমার রাতে ঘুমেই হবে না। দে তো দে, আমাকে এই রিমোটটা দে। ও বুঝেছি, তুমি এর জন্যই এত কুটনামি করতে জানো। এই ফালতু সিরিয়াল দেখে তো এসব শিখতেছো। আমার মতো যদি সাজগোজ করতে তাহলে মনটা তোমার পবিত্রই থাকতো। মেকআপ, লিপস্টিক, আইলাইনার এসব দিলেই তো মনটা ভালো থাকে। আর বাদ দাও তো তোমাদের এসব কাহিনী, আমাকে রিমোট দাও, আমি আমার পছন্দের সাজগোজের চ্যানেল দেখবো। আজকে চ্যানেলে সুন্দর করে মেকআপ দেওয়ার টিউটোরিয়াল দেখাবে। এই রিমোট দাও, আমি সুন্দর করে মেকআপ দেওয়ার ওগুলাই দেখবো। তোমরা একটু শিখো, তাহলে আমার মতো সুন্দরী হতে পারবে আর মনটাও পবিত্র হয়ে যাবে, বুঝেছো? এই তোরা চুপ কর তো, কি শুরু করেছিস এই রাতের বেলা? এই কাকলি, ভালোই ভালোই রিমোটটা আমাকে দিয়ে দে, রাতে নিউজ আমাকে দেখতে হবে। এই শোন, আজে বাজে জিনিস দেখার থেকে আমার মতো সারা বনের খোঁজ খবর নেওয়ার জন্য নিউজ চ্যানেল দেখবি, বুঝেছিস? তাহলেই আমার মতো জ্ঞানী হবি। তোদের সবগুলোর মাথায় তো গোবরে ভরা, আমাকে দেখ কত বুদ্ধি আমার। 5 বউ যখন টিভির রিমোট নিয়ে ঝগড়া করছিল, সেই ঝগড়ার শব্দে টোনার ঘুম ভেঙে যায়। এরপর টোনা রেগে গিয়ে টিভির রুমে আসে। এই তোমরা চুপ করবে সবাই, তোমাদের জন্য কি আমি একটু শান্তি করে ঘুমোতেও পারবো না? এই রাত দুপুরে তোমরা কি শুরু করেছো? এক্ষুনি টিভি বন্ধ করো বলছি। হায় হায় রে, আমার কপালটাই খারাপ, আমি যে কেন এই টিভিটা কিনে এনেছিলাম। আমি ভেবেছিলাম টিভিটা কিনে দিলে তখন একটু শান্তিতে থাকবো, কিন্তু এখন তো দেখছি সবকিছু শেষ হয়ে গেল। দেখো টোনা, সারাদিন আমি বাড়ির সব কাজ করি, সারাদিন তোমার মেয়েকে সামলাই, আর রাত জেগে আমি একটু টিভি দেখবো। তুমি সবাইকে যেতে বলো তো, টিভিতে আমি এখন একা একা খবর দেখবো। দে কাকলি, রিমোট দে বলছি। টুনির কথা শুনে টোনা অনেক রেগে যায়, আর কাকলির হাত থেকে রিমোটটা কেড়ে নেয় আর বলতে থাকে, কেউ আর টিভি দেখবে না, এক্ষুনি যাও এখান থেকে বলছি। এই বলে টোনা টিভি বন্ধ করে দেয়। আর 5 বউ মুখ ফুলিয়ে ঘরে চলে যায় ঘুমানোর জন্য। আর পরের দিন সকালবেলা, কি হলো, কোথায় সবাই তোমরা? আমার যে অফিসের সময় হয়ে গেল, সেই খোঁজ কি কারো আছে নাকি? হ্যাঁ, আমার খাবারটাও এখানে কেউ দিয়ে যায়নি, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। টোনার ডাক শুনে কাকলি খাবার নিয়ে ঘরে ঢোকে আর টোনাকে বলে, আমার স্বামী অফিসে যাবে, এ কথা কি কারো মাথায় থাকে? কারো মাথাতেই থাকে না।
আমার মাথাতে আছে, তাই তো আমি দুধ দিয়ে মাছের পায়েস রান্না করে এনেছি। টোনা দেখো দেখো, ঘন দুধের মধ্যে মাছগুলো কত সুন্দর লাগছে। এই দুধের মাছের পায়েস খেলে তোমার মুখে লেগে থাকবে। অনেক সুন্দর হয়েছে, একটা বার খেয়ে দেখো। আমি তোমাকে কত ভালোবাসি দেখো, আমি তোমার জন্য কত সুন্দর একটা রেসিপি রান্না করে এনেছি। কি বললে? তুমি কি বললে? দুধ দিয়ে মাছের পায়েস? ছি 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 ছি, দেখতেই তো কি বিশ্রী দেখাচ্ছে। আমাকে কি মেরে ফেলার বুদ্ধি করেছো কাকলি? হাই উপরওয়ালা, এগুলো দেখার আগে তুমি আমাকে কেন তুলে নিলে না? এই বউদের জ্বালায় আমি আর বাঁচতে পারবো না বেশি দিন। এই পায়েস আমি কিছুতেই খাবো না। কেন যে 5টা বিয়ে করতে গেলাম, আমার শিক্ষা হয়ে গেছে। আমি কত মনোযোগ দিয়ে টিভি দেখে তোমার জন্য এই পায়েস বানালাম, আর তুমি কিনা বলছো খাবে না? তুমি আমার মনটা ভেঙে চুরমার করে দিলে। তুমি আমার মনটা ভেঙে দিলে টোনা। আমি কিন্তু এখন খুব কান্না করবো টোনা। এ কথা বলে কাকলি কান্না করতে থাকে, আর টোনা বিরক্ত হয়ে অফিসে চলে যায়। এদিকে শালিক, যাই এখন একটু টিভি দেখে আসি। সবাই নিশ্চয়ই এখন কাজে ব্যস্ত, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সিরিয়াল আমাকে দেখতেই হবে। কাল তো শাশুড়িকে ছাদ থেকে ফেলে দেওয়া সিরিয়ালটা দেখতেই পেলাম না। দেখি আজ আবার দেখা যায় নাকি। এই কথা বলে শালিক টিভি দেখার জন্য টিভির রুমে চলে যায়, আর সেখানে আগে থেকেই বিউটি পায়রা টিভি দেখছিল। তা দেখে শালিক অনেক রেগে যায় আর বলে, ও বাবা, এই মহারানী তো দেখি আগে থেকে টিভি দেখতে বসে আছে। বলে কি, তোর কোনো কি কাজকর্ম নাই নাকি? হ্যাঁ, সারাদিন শুধু গেলিস আর টিভির রিমোট নিয়ে শুধু বসে থাকিস। শর্ত, এখন আমাকে রিমোটটা দিয়ে দে, সিরিয়ালটা আমি একটু দেখি। তাড়াতাড়ি দিয়ে দে বলছি রিমোটটা। কেন রে, কেন তোকে আমি টিভির রিমোট দিতে যাব? আমি আগে এখানে এসেছি আর রিমোটটা আমি আগে হাতে নিয়েছি। তাহলে আমি তোকে কেন রিমোট দিব? আমি টিভি দেখবো। তুই যা তো এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না তো, আমার ডিস্টার্ব হচ্ছে, বুঝিস তো? শালিক আর বিউটির ঝগড়া দেখে বাকি 3 বউ টিভির ঘরে চলে আসে, আর সবাই টিভির রিমোট নিয়ে ঝগড়া করতে শুরু করে। আর এমন সময় টোনা অফিস থেকে চলে আসে, আর তাদের ঝগড়া দেখে টোনা অনেক রেগে যায়। তোমরা ঝগড়া থামাও বলছি, এক্ষুনি থামাও। কি শুরু করেছো তোমরা বলো তো? শোনো, তোমাদের একটা কথা বলছি, কান খুলে শুনে নাও। আজকের পর থেকে যদি তোমরা আবার টিভি নিয়ে ঝগড়া করো, তবে আমি টিভিটা বিক্রি করে দিব। বুঝেছো? টিভি দেখলে সবাই একসাথে দেখবে, আর একটা চ্যানেলই দেখবে। বুঝেছো সবাই? কথাটা কান খুলে মাথায় রাখো। টোনার টিভি বিক্রি করার কথা শুনে 5 বউ আর ঝগড়া করে না। একদিন 5 বউ মিলে একসাথে টিভি দেখছিল। এমন সময় টিং টিং এসে বলে, মা, মা, আমার না খুব খেতে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না মা। সেই কখন স্কুল থেকে এসেছি, এখনো আমাকে কেউ খেতে দিল না, সবাই শুধু টিভি দেখছে। টিং টিং এর এসব কথা শুনে টুনি বলে, খাবার রান্না করা আছে, যা চুলায় গরম করে নে। বিরক্ত করিস না তো বাপু, টিভি দেখতে দে তো আমাকে। তোর বাবার জন্য তো আমি টিভি দেখতেই পারি না। মেয়েটা ঠিক বাপের মতোই হয়েছে, টিভি দেখতে বসলেই এসে শুধু কানের গোড়ে ঘ্যান ঘ্যান করবে। টিং টিং মায়ের কথা শুনে রান্নাঘরে যায়, আর খাবার রান্না করার জন্য চুলায় আগুন দিতে যায়। এমন সময় চুলার আগুন এসে টিং টিং এর হাতে লাগে। আগুন, আগুন, আমার হাতে আগুন লেগেছে মা। মা, তুমি কোথায়? মা, এখানে এসো, আমার হাতে যে আগুন লেগেছে, বাঁচাও আমাকে মা, বাঁচাও। টিং টিং এসব বলে অনেক চিৎকার করছিল, কিন্তু টিং টিং এর আওয়াজ তারা 5 বউ কেউই শুনতে পাচ্ছিল না, কারণ তারা মন দিয়ে টিভি দেখছিল। এমন সময় টোনা অফিস থেকে বাসায় আসে, আর ঘরে ঢুকে টোনা টিং টিং এর চিৎকার শুনতে পায়, আর ছুটে রান্নাঘরে যায়। এই দেখে টোনা তাড়াতাড়ি করে জল এনে টিং টিং এর হাতে লাগিয়ে দেয়, আর রেগে টিভির ঘরে যায়, আর রেগে গিয়ে টিভিটা একেবারে ভেঙে ফেলে। কি তুমি কি করলে টোনা? আমরা তো আর টিভি নিয়ে ঝগড়া করিনি, তবে তুমি কেন টিভিটা ভাঙলে শুনি? টুনি যখন এসব বলছিল, তখনই টুনি হঠাৎ টিং টিং এর হাতের দিকে তাকায়, আর বলতে থাকে, কি টিং টিং মা, তোর হাত পড়লো কিভাবে? কখন পড়লো? কিভাবে পড়লো? হায় হায় রে! তোমরা টিভি দেখাতে এতটাই মনোযোগী ছিলে যে বুঝতেই পারোনি আমার মেয়ের হাতে কখন আগুন লেগেছে। আজ যদি আমার মেয়ের কিছু হতো, তাহলে আমি কাউকেই জীবিত রাখতাম না, বুঝেছো? আমাকে ক্ষমা করে দাও গো, আমি এতটাই কেয়ারলেস হয়েছিলাম যে বুঝতেই পারিনি।
আয় মা টিং টিং, তোর হাতে মলম লাগিয়ে দেই। টিং টিং এর এইরকম অবস্থা দেখে তার সব মায়েরা খুব কষ্ট পায় আর তাদের কেয়ারলেসের কারণে টোনার কাছে ক্ষমা চায়। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি পাহাড়পুর জঙ্গলের এক কালু কাকের কথা। সে ছিল ভীষণ অলস। লোভে পড়ে সে কিভাবে বোকা হয়েছিল সেসব কাহিনী এবার তোমরা শুনবে। ঘরে চাল ডাল সব কিছুই ফুরিয়ে গেছে, এবারে 4-4টে লোক কি খাবে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, একটা বউকে পালার মুরত নেই, সেখানে 3-3টে বউ আছে। এখন কি আমরা হাওয়া খেয়ে বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? হ্যাঁ, সারাক্ষণ ষাঁড়ের মতো শুধু শুয়ে থাকো। বিয়ে করার সময় মনে ছিল না এদেরকে খাওয়াতে হবে? কথা বলছো না কেন? মুখ সামলে কথা বল বড় বউ। আর একটা উল্টোপাল্টা কথা যদি শুনেছি না, তাহলে তোকে মেরে এখানেই পুঁতে দেব, এই আমি বলে দিলাম। বড় বউ তো ঠিক কথাই বলেছে। এভাবে ঘরে পড়ে না থেকে একটু কাজকামও তো করতে পারো, তবে আমাদের পেটে দুমুঠো খাবার যাবে। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমরা না খেয়ে মরি? আমাদের তো মনে হয় তুমি আমাদের না খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করছো, যাতে করে আরো 3টে বিয়ে করতে পারো। তোদের 3জনের মুখে খুব বুলি ফুটেছে তাই না? আজ তোদের মেরে এখানেই পুঁতে দেব আমি। এ কথা বলে কালু এক পাশ থেকে 3 বউকেই একটা লাঠি দিয়ে মারতে শুরু করে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। ডর লাগে কালু, আর মেরো না। এবার তো আমাদের হাড়গোড়গুলো সব ভেঙে যাবে। মেরো না আমাদের, আর মেরো না। বল, আরো এমন কথা কেউ বলবি? বল। কেন বলবো না? তুমি তো একটা অপদার্থ। বউদের কোনো চাহিদা মেটাতে পারো না তুমি। কাপুরুষের মতো শুধু মেটাতেই পারো। মারো, আরো মারো। মারতে মারতে আমাদের মেরেই ফেলো। খোদার জ্বালায় তিলে তিলে মরার থেকে তোমার হাতে মার খেয়ে মরা অনেক ভালো। এসব আর সহ্য হয় না আমার, আর ভালো লাগে না। মুন্নির কথা শুনে কালু মার থামিয়ে বাড়ি থেকে চলে যায়। এদিকে 3 বউ কাঁদতে থাকে। বড় বউ টুনি বলে, মেজো সেজো শোন তোরা, আমরা 3জন আর এই ফালতু লোকের ঘর করব না। চল আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, অন্য কোথাও গিয়ে কর্ম করে খাবো। আমরা অনেক ভালো থাকবো, অন্তত এরকম খারাপ স্বামীর হাত থেকে বাঁচতে পারবো। সকাল বিকাল কথা আর মার খাওয়া থেকে বেঁচে যাব। এখানে থাকবো না, চল আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো তাই করি। এ কথা বলে 3 সতীন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারা উড়তে থাকে। কিন্তু কোথায় যাবে তারা? কোনো পথ খুঁজে পায় না। হঠাৎ তাদের চোখে পড়ে কে যেন ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা 3 জনেই নিচে নেমে আসে। এনার পাখায় তো অনেক আঘাত লেগেছে। মুন্নি, মিনু, ওখান থেকে কিছু ঔষধি পাতা এনে এনার পাখায় লাগিয়ে দে। জলদি কর তোরা, এনার অনেক কষ্ট হচ্ছে। টুনির কথা শুনে মুন্নি আর কাকলি ঔষধি পাতা বেটে তান্ত্রিকের পাখায় লাগিয়ে দেয়। পাতার প্রলেপ লাগাতেই তান্ত্রিক অনেকটা আরাম অনুভব করে। তোরা 3 জন অনেক ভালো। আজ তোরা 3 জন যদি আমাকে সাহায্য না করতি, তাহলে আমি হয়তো ব্যথায় কাতরাতে কাতরাতে এখানেই মারা যেতাম। কিন্তু তোদের শরীরে এত ক্ষত কেন? এমন নির্মম ভাবে কে মেরেছে তোদের? এরপর 3 জন মিলে সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই নে 3 ধরনের ফল। এই 3 ফল খেলে তোরা 3 জনই 3 রকমের শক্তির অধিকারী হয়ে যাবি। নে, এখন এই ফলগুলো খেয়ে নে, তারপর বাড়ি ফিরে যা। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এই বলে 3 বউ মিলে 3 ফল খেয়ে নেয় আর বাড়িতে ফিরে যায়। এইদিকে রাতও নেমে আসে। কালু বাড়িতে ফেরার আগেই তারা 3 বউ মিলে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। ওরা 3 বউ ঘুম থেকে উঠে মুখ দিয়ে 3 রকমের জিনিস বের করে। বড় বউ টুনি হিরে, মেজ বউ কাকলি সোনা আর সেজ বউ মুন্নির মুখ দিয়ে রূপোর কয়েন বের করে। এ দেখে কালু তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তোমরা 3 জনে এত বড় ক্ষমতার অধিকারিনী, সেটা আগে কেন বলনি?
দাও দাও, এগুলো আমি এক্ষুনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আমার যে কি আনন্দটাই না হচ্ছে, কিভাবে বোঝাবো তোমাদের। আনন্দ এখন তোমার হবেই, তোমার মতো লোভী তো আমরা আর দুটো দেখিনি। যাও যাও, তাড়াতাড়ি এই সোনা হিরে আর রূপোর কয়েনগুলো গিলে এসো। কাকুলির এসব কথা আজ যেন কালুর কান অব্দি যায় না। তার চোখ শুধু সোনা রূপো আর হীরের কয়েনের উপর। এভাবে 3 বউ প্রতিদিন মুখ দিয়ে 3টি করে কয়েন দিতে থাকে। সেগুলো বিক্রি করে কালু ধীরে ধীরে বড়লোক হয়ে যায়। কিন্তু এতে সে একদমই সন্তুষ্ট ছিল না। মেজ বউ, বড় বউ, সেজ বউ, তোরা রোজ 3টে করে কয়েন দিলে কি হবে? হ্যাঁ, এভাবে তো বড়লোক হতে হতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আজ থেকে সারা দিন তোরা কয়েন দিবি, মনে থাকবে? কয়েনটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, যখনই তুমি চাইবে আর তোমার কাছে এসে হাজির হবে। এভাবে সারা দিন কয়েন দেওয়া অসম্ভব, বুঝতে পেরেছো? বেশি লোভ কিন্তু একদম ভালো নয়। যতটুকু পাচ্ছো ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, বুঝেছো? তোরা তো দেখছি ভালোই মুখের উপর কথা বলতে শিখে গেছিস। যা বলছি তাই কর, বেশি কথা বলিস না যেন। এ বলে কালু বাইরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর কালু বাড়িতে ফিরে আসে আর কয়েন দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার কথা অমান্য করেছিস। দাঁড়া, আমার কথা অমান্য করার ফল তোদের দেখাচ্ছি। এ কথা বলে একটা লাঠি নিয়ে কালু 3 জনকে মারতে শুরু করে। বল, আমার কথা আরো অমান্য করবি নাকি? আমাকে সারা দিন কয়েন দিবি কিনা বল। আমার একটার বেশি কয়েন দেওয়ার ক্ষমতা নেই। আমি জানি তোরা মিথ্যে কথা বলছিস। তোরা 3 জন বুদ্ধি করেছিস, তাই না? যে আমাকে বেশি বেশি সোনা রূপা আর হীরার কয়েন দিবি না। তোরা কি ভেবেছিস হ্যাঁ, যে আমি তোদের চালাকি বুঝবো না? তোরা স্বীকার কর বলছি, যে আমাকে আরো বেশি বেশি কয়েন দিবি। তোমাকে আর কত বলতে হবে যে আমরা একটার বেশি কয়েন দিতে পারি না? তান্ত্রিক বাবা আমাদের সেই ক্ষমতা দেননি। তাহলে এক্ষুনি যা তোদের তান্ত্রিক বাবার কাছে আর সারা দিন কয়েন দেওয়ার ক্ষমতা নিয়ে আয়। হে উপরওয়ালা, এই অত্যাচারী স্বামীর হাত থেকে আমাদের তুলে নাও উপরওয়ালা। আমাদের মৃত্যু দাও তুমি, এত কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। এরপর কালু 3 জনকে ছেড়ে দেয় আর নিজের ঘরে গিয়ে একা একাই ভাবতে থাকে, এরা নিশ্চয় 3 জন আমার কথা একদম শুনবে না। এরা যেহেতু একটা করে কয়েন দিচ্ছে, তাহলে তো এদের পেটেও অনেক কয়েন আছে। আমি বরং আজ রাতে এদের পেট কেটে কয়েনগুলো বের করব। তারপর আমি এই দুনিয়ার সব থেকে বড়লোক হয়ে যাব। হা 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 হা। কালু এসব ভাবছিল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। এদিকে দিন গড়িয়ে রাত হয়ে যায়। এদিকে 3 সতীনে ঘুমিয়ে পড়ে আর কালু একটা ধারালো ছুরি নিয়ে প্রথমে টুনির পেট কাটে। আর সে দেখে টুনির পুরো পেট ফাঁকা, একটা হিরেও সে পায় না। এরপর কালু একে একে মুন্নি আর কাকুলির পেটও কাটে, কিন্তু এদের পেট কেটেও কালু কিচ্ছু পায় না। এসব দেখে কালু কাঁদতে কাঁদতে বলে, হায় হায়, এ আমি কি বোকামি করলাম। লোভে পড়ে তো আমি আমার সব হারিয়ে ফেললাম। প্রত্যেক দিন যা কয়েন পেতাম, আজ তো আমি তাও হারিয়ে ফেললাম। বউ, ও বউ, তোরা কথা বল বউ, আমার ভুল হয়ে গেছে, তোরা ফিরে আয় বউ। এরপর কালু অধিক শোকে পাগল হয়ে যায় আর পথে পথে ঘুরতে থাকে। টোনার 3 বউ ছিল, টুনি, মুন্নি, রেনু। ওদের মাঝে অনেক মিল ছিল। একদিন মুন্নি টুনির পা টিপে দিচ্ছিল আর পাশে বসে রেনু খাচ্ছিল। দিদিরা, সত্যি টোনা অনেক কষ্টে আছে। বনের পাখিরা আর এমনি এমনি বলে না গো। কেন রে ছোট, হঠাৎ করে এ কথা কেন বলছিস? এই দেখো, তোমার সন্তান হয়নি জন্য টোনা রেনু দিদিকে বিয়ে করেছে।
একটা সন্তানের আশায়, কিন্তু রেনু দিদিরও সন্তান না হওয়ার জন্য আমাকে বিয়ে করলো। আর দেখো, আমারও সন্তান হলো না। একটা সন্তানের জন্য টোনাকে কতই না কষ্ট করতে হচ্ছে। মুন্নি তো ঠিকই বলেছে দিদি, যদি তোমার সন্তান হতো তাহলে তো টোনা আমাদের বিয়ে করতো না, আর আমাদের ভরণ পোষণও চালাতে হতো না। তোমরা দুজন মিলে অনেক সুখে শান্তিতে সংসার করতে। আমার সন্তান হলে যে তোদের মতো এত ভালো মনের বোন দুটো পেতাম না রে। তোরা এখন প্রার্থনা কর যাতে করে আমাদের তিনজনের একসঙ্গে সন্তান হয়। কেউ কি বাড়িতে আছো মায়েরা? আমাকে একটু সাহায্য করো। আমি দুদিন থেকে কিচ্ছু খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দাও। ইস বাবা, আপনার শরীরটা একদম দুর্বলের মতো হয়ে গেছে। এই রেনু বোন, যা তো ঘর থেকে কিছু খাবার নিয়ে এসে বাবাকে দে। মুন্নি, হাত পাখাটা নিয়ে আয় তো বোন, আর আমি জল নিয়ে আসি। তোরা অনেক ভালো রে মা। আমি তোদের মতো এই পুরো বনে পাইনি কাউকে খুঁজে। আচ্ছা মায়েরা, তোরা কি তিন বোন? আমরা সম্পর্কে 303, কিন্তু মনের দিক দিয়ে আমরা 3 বোন। আপনার দরকার পড়লে আপনি এখানে আবারও আসবেন, কেমন? বাবা, তোদের সম্পর্কটা আমার খুব ভালো লেগেছে। তোরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাক। আর শোন, তোরা বাইরের কারো কোনো বুদ্ধি শুনবি না, তাহলে তোদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। আসি রে বাচ্চারা। বৃদ্ধ এই কথা বলে চলে যায়। নেনে, আর এই ছোট, চল আমরা রান্নাঘরে যাই। টোনা আসার যে সময় হয়ে গেছে, আমরা গিয়ে রান্না বসাই। ওরা তিনজন রান্নাঘরে যায়, আর এভাবেই মিলেমিশে ওদের দিন কাটতে থাকে। একদিন, কি ব্যাপার মুন্নি, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে রে বোন, আমাদেরকে বল। টোনা শহরে গেছে জন্য কি মন খারাপ করেছিস তুই? না দিদি, আমার কিছুই ভালো লাগছে না। আমার যে ঘুরতে যেতে ইচ্ছে করছে দিদি। ও, এই ব্যাপার, মন খারাপ করে থাকিস না। যা, রেডি হ, আমরা এক্ষুনি বনে ঘুরতে যাব। সত্যি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। এরপর ওরা তিনজন বনে ঘুরতে যায়। বনে গিয়ে ওরা ওদের সামনে একটা আপেল গাছ দেখতে পায়। ওই দেখো, কি সুন্দর আপেল পেকে পেকে আছে। ওগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো। রেনু দিদি, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও না গো। তুই বললেও আমি আপেল পারতাম, আর না বললেও আমি আপেল পারতাম, কারণ আপেলগুলো যে আমারও খুব খেতে ইচ্ছে করছে। রেনু আপেল পাড়ে, আর তিনজন মিলে অনেক মজা করে আপেলগুলো খায়। আমার এখন বনে এসে অনেক ভালো লাগছে। তাহলে চল, এখন আমরা বাড়িতে চলে যাই। অনেকক্ষণ হলো তো বনে এসেছি। ওরা তিনজন বাড়ির দিকে রওনা দেয়, আর হঠাৎ করেই তারা রাস্তায় একটা ডালিম পড়ে থাকতে দেখে। মুন্নি ডালিমটা হাতে নেয়। দিদিরা দেখো, ডালিমটা কত সুন্দর। টুনি দিদি, তুমি ডালিমটা খাবে? না রে বোন, খাবো না। অন্য ফল খেয়ে যে পেটটা ভরেই গেছে। তুই বরং সাথে নিয়ে চল, আমরা না হয় অন্য সময় খাবো। মুন্নি ডালিমটা নিয়ে সামনের দিকে চলতে থাকে। ডালিমটা বাড়িতে নিয়ে এসে ঘরের এক কোণে রাখে, আর যে যার কাজে লেগে পড়ে। এদিকে ডালিমটা ধীরে ধীরে বড় হতে থাকে। মুন্নি ঘরে এসে ডালিমটা দেখে অনেক অবাক হয়ে যায়। দিদিরা, কে কোথায় আছো? ঘরে এসে দেখো, ডালিমটা না বড় হয়ে গেছে। আরে আরে, সত্যি তো, এই ডালিমটা আবার এত বড় হলো কি করে? এটা আবার কোনো রাক্ষসী ডালিম নয় তো? দিদি, এই ডালিমের হাত পা মুখ বের হওয়ার আগেই এই ডালিমটাকে ফেলে দিয়ে আসতে হবে, নইলে যে ডালিমটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। টুনি যখনই ডালিমটা ধরতে যায়, তখনই ডালিমটা ঘর ফেটে অনেক বড় একটা ডালিম ঘরে পরিণত হয়। ওরা তিনজন ছিটকে ঘরের বাইরে গিয়ে পড়ে। ওরে বাবারে, এই ডালিমটা দেখে ঘরে পরিণত হয়েছে। চলো দিদি, আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই, না হলে যে এই ডালিম ঘর আমাদের ক্ষতি করবে।
এমন অদ্ভুত ঘর তো আমি আগে কখনো দেখিনি। বোনেরা দৌড়ে যা, ডালিম ঘরের সামনে তোরা থাকিস না। কি থেকে কি যে হয়ে গেল, আমাদের ঘরটাও ভেঙে গেল। তোমরা ভয় পেও না, আমি একটা ভালো আত্মা। আমি এই ডালিম ঘরে ছোট্ট ডালিম হয়ে বন্দি ছিলাম। তোমাদের হাতের স্পর্শে ছোট্ট ডালিমটা ঘরে পরিণত হয় আর আমি মুক্ত হই। আমি আর কখনোই ঘরে আসবো না। আজ থেকে তোমরা এই ডালিম ঘরেই থাকতে পারবে। বিদায়। তার মানে এই ঘর ভালো, তাহলে তো আমাদের আর কোনো ভয় নেই। চলো দিদি, ডালিম ঘরে আমরা প্রবেশ করি। এরপর ওরা তিনজন ডালিম ঘরে প্রবেশ করে। ওরা বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে ডালিম ঘরে। একদিন সকালবেলা, মুন্নি বোন, ঘরে এক ফোঁটা জলও নেই রান্না করার মতো। রেনু আর আমি তরকারি কাটছি, তুই একটু তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয় তো। ঠিক আছে দিদি, আমি এখনই জল নিয়ে আছি। মুন্নি কলস নিয়ে নদীর পাড়ে যেতে থাকে। যজ্ঞ ওদিক দিয়ে যাচ্ছিল। এমন সময় যজ্ঞর চোখ যায় ওই ডালিম ঘরে। আরে আরে, এ আমি কি দেখছি? 303-এর ডালিম ঘর। এমন অদ্ভুত ধরনের গাছ তো জাদুর ঘর হয়। তাহলে কি এই ঘরটা জাদুর? না না, যেভাবেই হোক এদের কাছ থেকে আমাকে এই ঘরটা নিতেই হবে। টোনা বাড়িতে নেই, এই সময় এদের তিনজনের কানে কুমন্ত্র দিতে হবে, তাহলে এরা আলাদা হয়ে যাবে আর আমিও এই ঘরটা পেয়ে যাব। যজ্ঞ সুযোগ খুঁজতে থাকে। যজ্ঞ মুন্নিকে রাস্তায় দেখতে পায় আর তাকে বলতে থাকে, আরে মুন্নি, তোমাকেই খুঁজছিলাম, অনেক দিন থেকেই খুঁজছি, খুব জরুরি একটা কথা বলার জন্য। কি কথা দাদা, বলো তাড়াতাড়ি। আমি একটা তান্ত্রিকের কাছে শুনেছি তোমাদের ওই ডালিম ঘরের মালিক যদি তুমি একা হতে পারো, তাহলে নাকি ওই ডালিম ঘর তার মালিককে অনেক সোনাদানা দিবে। যজ্ঞ দাদা, তুমি কি বলছো তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি সোনাদানা চাই না, আমি সারা জীবন দিদিদের সঙ্গে এভাবেই থাকতে চাই। আরে আরে, রাগ করো না বোন, আমি তোমার ভালোর জন্যই বলেছি। তোমার তো ভবিষ্যৎ আছে, তাই না? আর তুমি তো ওদের ছোট, ওরা তোমাকে ইচ্ছে করলেই বের করে দেবে। তাই বলছি, সময় থাকতে নিজের কাজটা বুঝে নাও। যজ্ঞ মুন্নিকে আরো অনেক হিংসের কথা বলে, আর মুন্নি যজ্ঞ কাকের ভোলানো কথায় সবকিছু ভুলে যায়। মুন্নি বাড়িতে চলে আসে। এই তো টপ গিলেছে, যাই বাকি দুজনকেও ভুলভাল বুঝাই, যাতে করে ওরা আলাদা হয়ে যায়। এরপর যজ্ঞ বাকি দুজনকেও একই কথা বলে। এরপর একদিন, এই রেনু, মুন্নি, শোন, আমি তোদের বড়, তাই আমি যা বলবো তোরা সেটাই মানবি, ঠিক আছে? আজ থেকে এই ডালিম ঘর আমার, আর তোরা এখান থেকে চলে যা। দিদি, এসব তুমি কি বলছো? এই ডালিম ঘরটা আমার, কেননা আমি বন থেকে এই ডালিমটা না আনলে কখনোই এটা ঘর হতো না। তাই এই ঘর আমার, আর তোমরা এখান থেকে চলে যাও। না না, এই ডালিম ঘরটা আমার, কারণ আমি এই ডালিম ঘরটা প্রথম দেখেছিলাম। তোমরা চলে যাও তো চলে যাও। তিনজনের মাঝে এভাবেই তর্ক হতে থাকে। বেশ, ডালিম ঘর যখন আমার হবে না, তাহলে আমি তোদের কারোই হতে দেব না। এই ঘরটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। টুনি একটা লাঠি দিয়ে ঘরটাকে আঘাত করার সাথে সাথে ঘরটা সেখান থেকে উধাও হয়ে যায়। হায় হায়, এটা কি হলো? ডালিম ঘরটা কোথায় চলে গেল? দিদি, তোমার জন্য ডালিম ঘরটা আমার হলো না। আমার জন্য নয়, তোদের জন্যই এমনটা হলো। আমার যে সোনার মোহর। এমন সময় ওখানে আগের বৃদ্ধটা চলে আসে। কি ব্যাপার, কি হয়েছে? তোদেরকে আমি আগে বলেছিলাম তোরা বাইরের কারো কথাই শুনবি না, তাহলে যে তোদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোরা আমার কথা না শুনে সেই কাজটাই করেছিস। যজ্ঞ কাকের কুমন্ত্র শুনে তোরা নিজেদের বিপদ নিজেই এনেছিস। বাবা, আপনি যজ্ঞ কাকের কথা কি করে জানলেন? হ্যাঁ বাবা, বলুন না, কি করে জানলেন? তোরা যখন ঘর নিয়ে তর্ক করছিলি, তখন যজ্ঞ কাক দূর থেকে তোদেরকে দেখে অনেক হাসাহাসি করছিল আর তোদের মিল ভাঙার ব্যাপারে কথা বলছিল। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। আমি অনেক ভুল করেছি যজ্ঞ কাকের কথা শুনে। হ্যাঁ দিদি, আমিও শুনেছিলাম যজ্ঞ কাকের কথা।
হ্যাঁ হ্যাঁ, আমাকেও বলেছিল। তার মানে আমাদের মাঝে ফাটল ধরাতে চেয়েছিল। ছি ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে আমরা কি করে এত বড় একটা ভুল করলাম। এখন যে আমাদের থাকার আশ্রয়টাও হারিয়ে গেল। বোনেরা, চল আমরা প্রতিজ্ঞা করি এখন থেকে আমরা কখনো বাইরের কারো কথাই শুনবো না। আমাদের উচিত শিক্ষা হয়েছে, আজ থেকে আমরা আগের মতোই দিন কাটাবো। এরপর বৃদ্ধ সেখান থেকে চলে যায়। দিদি, ডালিম ঘর তো নেই, চলো আমরা বন থেকে কাঠ নিয়ে এসে ঘর তৈরি করি। এরপর ওরা তিনজন আবারও মিলেমিশে ঘর তৈরি করে আর তারা সুখেই দিন কাটাতে থাকে।